জয়পুরহাটে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের 10 যাত্রী নিহত। উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। প্রথম দফা করোনা টিকায় অগ্রাধিকার পাবে স্বাস্থ্যকর্মী সহ 10 শ্রেণী মানুষ। জানুয়ারিতে পাওয়া যাবে 50 লাখ ডোজ। দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া বিএনপির বোকামি, বলছেন জাফরুল্লাহ। হাফিজের পদত্যাগের গুঞ্জন। উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু, বিস্তৃত হতে পারে সিলেট, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু জেলায়। এবং করোনায় বিশ্বে আরও 12,000-এর বেশি প্রাণহানি। যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োগের অনুমোদন পেল মডার্নার ভ্যাকসিন। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি শাফাবিন ফরিদ। আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছে 10 জন, আহত হয়েছেন আরও 5 জন। হতাহতরা সবাই বাসের যাত্রী। সকাল 7টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় রেলগেটে কোনো গেটম্যান দেখতে পাননি তারা। স্থানীয়রা জানিয়েছেন, দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ভোর 6:55 জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকায় পৌঁছায়। এ সময় জয়পুরহাট থেকে হিলিগামী বাঁধন নামে একটি পরিবহনকে রেলগেট অতিক্রম করার সময় ধাক্কা দেয় ট্রেনটি। ঘটনাস্থলে নিহত হন 10 জন, আহত 5 জনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আপনি তো ঘটনাস্থলে আছেন। নিহত যারা, তাদের মরদেহ কোথায় রাখা হয়েছে? আর যে বাকি 5 জন আহত হয়েছেন, তাদের তো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তো তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন? আমি এই বিষয়টি নিয়ে জয়পুরহাটে কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি, যাদের একজন হাসপাতালেই ছিলেন। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে যারা আহত অবস্থায় হাসপাতালে এসেছেন তাদের অধিকাংশেরই জখমগুলো বেশ গুরুতর, তবে এই মুহূর্তে প্রাণহানির আশঙ্কা নেই বলেই তারা জানিয়েছেন। তবে যে কয়েকজন হাসপাতালে রয়েছে তাদের অনেকেরই রক্তের উচ্চচাপ রয়েছে বলে এই ঘটনার পরপরই তাদের রক্তে উচ্চচাপ আছে, এটি তারা আমাকে জানিয়েছেন। আর পাশাপাশি যেটি আমরা জানতে পেরেছি, যারা মারা গেছে তাদের মরদেহ এখন পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি। পরিবারের কোনো লোকজনও এই বিষয়ে কিছু জানাতে পারেনি। অন্তত যারা এই বাসে ছিলেন তাদের পরিবারের লোকদেরও কোনো তথ্য কেউ দিতে পারেনি যে যারা মারা গেছেন তাদের পরিচয় আসলে কে, কি বা কোথা থেকে এসেছিলেন। তবে প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে, স্থানীয় লোকজন যেটি জানিয়েছেন সেটি হলো এরা হিলির দিকেই যাচ্ছিলেন। মূলত নানা ধরনের ব্যবসা বাণিজ্য এবং শ্রমের কাজে এরা করেন, শ্রমজীবী হিসাবেই তারা ছিলেন। তবে পরিচয় বের করবার জন্য স্থানীয় পুলিশ চেষ্টা করছেন এবং বিভিন্ন সূত্র থেকে চেষ্টা করা হচ্ছে এদের পরিচয় বের করবার জন্য। তবে যারা মারা গেছেন তাদের মধ্যে কোনো নারী বা পুরুষ আছে এমন তথ্য আমরা পাইনি। 6 জন ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবেই মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। আর যে 4 জনের কথা আমরা পরে জেনেছি, মোট 10 জন, সেই 4 জনের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছে বলে ধারণা করছেন যারা তাদেরকে পরিবহন করছিলেন এমন। আর আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 2006 সালেও এই লাইনে একটি বড় দুর্ঘটনা ঘটে। এর পরে আরও একটি দুর্ঘটনাও ঘটে জয়পুরহাট, এবং সেই ঘটনাগুলোতেও যেটি ছিল যে যাত্রীরা, বাস এবং ট্রাকের যাত্রী ছিলেন, তারা প্রাণ হারিয়েছিলেন। এবং সবগুলো ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রেনের চালক যতটা সতর্ক ছিলেন ততটা সতর্ক বাস বা ট্রাকের চালকরা ছিলেন, এবং গেটম্যানও ছিলেন না। যেটি আজকেও আমরা জেনেছি যে ঘটনাস্থলে যে গেটটি রয়েছে পুরানাপৈলে, সেখানে কোনো গেটম্যান ছিলেন না বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর চালক যিনি ছিলেন তিনিও খুব অসতর্ক ছিলেন। ট্রেন, এই লাইনটা বেশ বড় এবং সবসময় খুব দ্রুতগতি সম্পন্ন ট্রেনগুলো এই লাইনে চলাচল করে, কিন্তু চালক সতর্কতা না থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনেকে ধারণা করছে। একদিকে গেটম্যান ছিলেন না, অন্যদিকে চালকের অসতর্কতাই এই দুর্ঘটনার কারণ বলে অনেকে ধারণা করছেন। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। অক্সফোর্ডের 3 কোটি ভ্যাকসিনের মধ্যে প্রথম দফায় জানুয়ারিতে আসবে 50 লাখ।
স্বাস্থ্যকর্মী, পুলিশ ও শাটর ধরা সহ 10 ধরনের মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে দেয়া হবে এসব ভ্যাকসিন। এছাড়া সামনের বছরেই গ্যাভি ইউনিসেফ থেকে 6 কোটি 80 লাখ ভ্যাকসিন পাবার আশ্বাস পেয়েছে বাংলাদেশ, যা পূরণ করবে মোট জনগোষ্ঠীর 25 ভাগের টিকার চাহিদা। বাংলাদেশে বেক্সিমকোর মাধ্যমে অক্সফোর্ডে 3 কোটি করোনা ভ্যাকসিন আসছে। 6 ধাপের মধ্যে প্রথম দফায় জানুয়ারিতে আসবে 50 লাখ ভ্যাকসিন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের 2টি করে ডোজ নিতে হবে এক ব্যক্তিকে। প্রথম ডোজ নেয়ার 28 দিন পর নিতে হবে দ্বিতীয় ডোজ। এছাড়া ইউনিসেফের মাধ্যমে গ্যাভি কোভ্যাক্স থেকে 3 কোটি 40 লাখ মানুষের জন্য 6 কোটি 80 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। অক্সফোর্ড ও কোভ্যাক্সের টিকায় দেশের 25 ভাগ মানুষের চাহিদা মিটবে। উৎপাদন থেকে বিতরণ পর্যন্ত প্রতি ডোজের জন্য $6.25 খরচ হলেও বাংলাদেশিরা পাবেন বিনামূল্যে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে প্রথম দফায় টিকা পাবেন সরকারি বেসরকারি 10 লাখ স্বাস্থ্যকর্মী, পুলিশ বাহিনীর 5 লাখ সদস্য। তবে তাদের মধ্যে ট্রাফিকে কর্মরতরা পাবেন অগ্রাধিকার, মুক্তিযোদ্ধা 2,10,000, 50,000 গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের 5,000 কর্মকর্তা কর্মচারী রয়েছেন এই তালিকায়। সেনাবাহিনীর জন্য 3 লাখ এবং সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিদের জন্য বরাদ্দ 70,000। এই ভ্যাকসিনগুলো 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা যাবে এবং এই সংরক্ষণাগার আমাদের সারা দেশেই আমাদের যে ইপিআই এর হিউজ সাকসেসফুল প্রোগ্রাম আছে তাদের অলরেডি আছে এবং কোথাও কোথাও কিছু কিছু বৃদ্ধি করতে হবে, হয়তো সেটার জন্য কাজ চলছে। এছাড়া প্রথম দফায় টিকা পাওয়ার ক্ষেত্রে ষাটোর্ধ্ব ব্যক্তিরা পাবেন অগ্রাধিকার। এদের মধ্যে আবার প্রাধান্য পাবে ক্যান্সার, যক্ষ্মা, ডায়াবেটিস সহ অন্যান্য রোগী। আমরা আশা করছি যে অক্সফোর্ডের ভ্যাকসিনও যে কোনো সময় অনুমোদন পেয়ে যাবে। আর অনুমোদন যদি পেয়ে যায় তাহলে ভারত আমাদের কাছের রাষ্ট্র, সেখানে তারা নিজেদের জন্য ভ্যাকসিন প্রডিউস করবে, আমাদের জন্য ভ্যাকসিন প্রডিউস করবে এবং ভারত বাংলাদেশ একই সাথে ভ্যাকসিন পাবো বলে আমরা বিশ্বাস রাখি। তো সেক্ষেত্রে আমরা জানুয়ারিতে পেতেই পারি। এরই মধ্যে ক্রয় চুক্তি স্বাক্ষর করে পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটে। ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তুতিও চলছে পুরোদমে। এখন কেবল ভ্যাকসিন পাওয়ার অপেক্ষা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 16 এবং নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,217 জনের। 159টি ল্যাবে 24 ঘন্টায় 14,336 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,318 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.19%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,98,293 জনে। সুস্থ হয়েছেন আরও 2,420 জন। এ নিয়ে মোট সুস্থ 4,33,614 জন। বিশ্বের যেসব দেশ করোনার ভ্যাকসিন তৈরি করছে তাদের কাছ থেকে প্রযুক্তি এনে বাংলাদেশে উৎপাদন করা হবে, একথা জানিয়েছেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। শুক্রবার দুপুরে ঝিনাইদহের এফএনএফ নামের একটি ফার্মাসিউটিক্যালস কারখানা পরিদর্শনের সময় একথা জানান তিনি। মাহবুবুর রহমান জানান, দেশের বেশ কয়েকটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি করোনার ভ্যাকসিন তৈরির সক্ষমতা রাখে। কারিগরি সুযোগ সুবিধা আমদানি হলেই দেশে উৎপাদনের কাজ শুরু হবে। টেকনোলজি ট্রান্সফারের বিষয়ে কিন্তু আমাদের কথা হচ্ছে, যেমন চাইনিজ অথবা ইন্ডিয়ান, ভারত বায়োটেকের যে ভ্যাকসিন অথবা অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার সবার সঙ্গে কথাবার্তা চলছে। এটা সরকারি পর্যায়ে এবং আমাদের ম্যানুফ্যাকচারার ওনারা কথাবার্তা বলছেন। তো একটি পর্যায়ে হয়তো টেকনোলজি ট্রান্সফার হয়ে যখন আমাদের দেশে আসবে তখন আমাদের এখানেও ভ্যাকসিন তৈরি হবে। দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি মনে করেন, আলাপ আলোচনার মাধ্যমেই মতবিরোধ মিটিয়ে ফেলা যেত। বড় দলে এমন মতবিরোধ হতেই পারে বলে মনে করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ দুঃখ প্রকাশ করে নোটিশের জবাব দিল পদত্যাগের গুঞ্জন হাফিজ উদ্দিন আহমেদের। 14 ডিসেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করেই মতবিরোধ। সেদিন দুপুরে হঠাৎই পল্টন মোড়ে অবস্থান নিয়ে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ করেন কিছু নেতাকর্মী।
ওই ঘটনায় দলের দুই ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ কর্মসূচিতে উপস্থিত না থাকলেও এতে তার সমর্থন ছিল বলে মনে করে দল। সেদিনের সেই কর্মসূচিকে সমর্থন করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণ আন্দোলন চায়, তাই দুই নেতার উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বোকামি করেছে বিএনপি। তারা যদি ভুল করে থাকে, অপরাধ করে থাকে, এই করে থাকে, সেটা ঘরের মধ্যে বসেই সেটাকে পাবলিক করার কোনো দরকার ছিল না। এই পাবলিক করাটা অত্যন্ত বোকামির কাজ। এটা ওইটা আশাপ্রদ যে ঘটনাটা, যে পল্টনের মোড়ে লোকজন বসে 500-700 লোক রাস্তায় বসেছে, পুলিশকে মোটামুটি একটা এনকাউন্টারও দিয়েছে। সেই জায়গায় কোথায়টা তাদের কনগ্রেচুলেট না করে তাদের কী করলো। দলীয় শৃঙ্খলা ভাঙার জন্যই এই কারণ দর্শানোর নোটিশ, তাই এমন মতবিরোধ দলে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের বিভিন্ন মতামত থাকে, যেগুলো অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়। তো সেটা দলের পক্ষ থেকে যেটা দলীয় শৃঙ্খলার জন্য সিদ্ধান্তও নেওয়া হয়, আবার অনেক সময় এগুলো নিজেদের ভুল স্বীকার করে অনেকে সেখান থেকে তার অবস্থানটা পরিষ্কার করে দেয়, সেটাও হয়। তো বিএনপির রাজনীতিতে এগুলো কোনো প্রভাব নেই। আত্মপক্ষ সমর্থন করে এরই মধ্যে নোটিশের জবাব দিয়েছেন শওকত মাহমুদ, আর সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করবেন হাফিজউদ্দিন আহমেদ। 20 ডিসেম্বর দুই নেতার বিষয়ে দলের সিদ্ধান্ত জানাবে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা বাংলাদেশের সৃষ্টি মেনে নিতে পারেনি তারাই স্বাধীনতার বিপক্ষে শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের কথা বললেও বিদেশিদের কাছে নালিশ দেয়াই তাদের প্রধান কাজ। শুক্রবার সকালে সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষণ বলেও জানান তিনি। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির নীল নকশার মাধ্যমে বিএনপি স্বার্থসিদ্ধির চেষ্টা করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এসব অপচেষ্টা অতীতের মতোই বুমেরাং হবে। একটি দল স্বাধীনতার বিপক্ষে শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, নিজেরা ব্যর্থ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে ভর করেও জনগণের সাড়া পায় না। আজকে বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, অথচ বিদেশিদের কাছে নালিশ দেয়াই এখন তাদের কাজ। মৃদু শৈত্য প্রবাহের কবলে দেশের উত্তরাঞ্চলে তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ ছুঁয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাতে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও খুলনার কিছু জেলায় শৈত্যপ্রবাহটি বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই অবস্থা চলবে আরও 2-3 দিন। এছাড়া মাসের শেষের মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমেল হাওয়া বইছে উত্তরবঙ্গে। তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ ছুঁয়েছে 9 ডিগ্রি সেলসিয়াসে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। একই অবস্থা কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী, ডিমলার। তাপমাত্রা কমেছে রাজধানীতেও। আবহাওয়া অধিদপ্তর বলছে এ অবস্থা চলবে আরও 2-1 দিন। পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ রূপ নিতে পারে মাঝারি শৈত্যপ্রবাহে, ছড়িয়ে পড়তে পারে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও খুলনায়। রংপুর বিভাগের বাকি যে অংশগুলো আছে সেসব অংশ এবং রাজশাহী বিভাগ, সেই সাথে ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগের কিছু অংশ, বিশেষ করে যশোর এবং কুষ্টিয়া, এই বেল্ট দিয়ে আজকে আমরা আশা করছি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং তাপমাত্রা গতকাল যা ছিল তার সাথে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই শৈত্যপ্রবাহের প্রভাব পড়বে সারা দেশেই। ক্রমাগত কমবে তাপমাত্রা। সূর্যের দেখা মেলায় দিনে শীতের অনুভূতি কম হলেও রাতে বাড়বে। মাসের শেষে আরও একটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ বাতাসের গতিটা একটু বৃদ্ধি পেয়ে থাকে অন্যান্য সময়ের চেয়ে আর কি। এই সময় যেহেতু বাতাসের গতিটা একটু বৃদ্ধি পেয়ে থাকে এবং উত্তর পশ্চিম দিক থেকে সেই বাতাসটা আসে এবং বাতাসটা থাকে ঠান্ডা বাতাস, সেই জন্য ওই মানুষের ভেতরে ঝিরিঝিরি বাতাস বা হিমেল বাতাস একটা অনুভূতি হতে থাকে এবং এটা প্রবাহিত হয় দেখেই তাপমাত্রা দ্রুত গতিতে কমতে থাকে।
জানুয়ারিতে দু একটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহর শঙ্কা রয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত পরিস্থিতি নিয়ে জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, উত্তরাঞ্চলে আমাদের মৃদু শৈত্যপ্রবাহ দেখা যাচ্ছে। মেহেরপুরে আজ শীত কেমন দেখছেন, আর সেখানে তাপমাত্রা কত? আজকে শীতের জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে? উত্তরাঞ্চলের মতো কিন্তু মেহেরপুরে কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেড়ে গেছে। গতকালকে 12.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও আজকে কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সেই সকাল 6টায় যে তাপমাত্রা রেকর্ড করেছে সেটি ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। আর যেহেতু এখনো ঠান্ডার সাথে বাতাস থাকার কারণে কিন্তু শীত আস্তে আস্তে বেশি ঘনীভূত হচ্ছে। সকালে বিশেষ করে কনকনে শীতের কারণে কিন্তু সকালে আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকালে স্বাভাবিক যারা কাজকর্মে চলাফেরা করে বা স্বাভাবিক জীবনযাপন করার আসলে সম্ভব হয়নি কেউ, যার ফলে কিন্তু অনেকেই নিজের প্রয়োজনের তাগিদে বের হয়েছে। আর বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, যেহেতু এদের কর্মই তাদের জীবন বা কর্মের উপর নির্ভরশীল যেসব পরিবারগুলো, তারা কিন্তু দেখেছে যে সকাল থেকেই কিন্তু তারা তাদের কর্মস্থলে ছোটার জন্য ছুটছেন বিভিন্ন ভাবে। কিন্তু এই পর্যন্ত আসলে মেহেরপুরে যে শীতের তীব্রতা, সেই শীতের কারণেই কিন্তু জনজীবন ব্যাহত হচ্ছে। আর এই শীত যত বেশি হচ্ছে তত কিন্তু মানুষের ভিতরে কষ্ট বেড়ে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে যে শীতের যে পোশাক, সেই জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শুধুমাত্র কয়েক জায়গায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু পুরোদমে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা শুরু হয়নি। মেহেরপুর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে: মহামারীর প্রভাবে যাত্রী পাচ্ছে না বিমান সংস্থাগুলো, এভিয়েশন খাতে সহায়তা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বঙ্গবন্ধু টি-20 শিরোপা জয় খুলনার, মাহমুদুল্লাহর নৈপুণ্যের কাছেই হার লিটন সৌম্য। হামিদ বলেছেন, নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, দয়া বা আনুকূল্য নয়, ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। আর আইনমন্ত্রী বলেছেন, বিচারহীনতা দূর করতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবসের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। করোনা মহামারীর কারণে সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় সুপ্রিম কোর্টকে বাংলাদেশের অভিভাবক বলে তিনি তুলে ধরেন ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার কথা। বিচার প্রার্থীরা যেন দ্রুত বিচার পায়, সেজন্য আইনজীবীদের নিরলস কাজ করার আহ্বানও তার। সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিচারকদের পেশাগত সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধ। বিশেষ অতিথির বক্তব্যে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বেড়েছে জানিয়ে সুপ্রিম কোর্টও আস্থা অর্জনে কাজ করে যাবে বলে আশা আইনমন্ত্রীর। আমরা গর্বের সাথে বলতে পারি, আজকের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন। সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমরা আশা করব বিচার বিভাগ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আরও এগিয়ে যাবে। সভাপতির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের উন্নয়নে বিচার বিভাগ ও আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করোনা মহামারীর মধ্যেও চলমান রয়েছে বিচার বিভাগ, এতে বিচার প্রার্থী উপকৃত হচ্ছে। অর্থনৈতিক বিবর্তন এবং বিকাশের ক্ষেত্রে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বিচারক এবং আইনজীবী উভয়কেই তার স্ব দায়িত্ব পালন সম্পর্কে সচেতন থাকতে হবে। এ সময় মামলা জট কমাতে বিচারক ও বিচারপতির সংখ্যা বাড়ানোর উপর জোর দেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতের নিষেধাজ্ঞা না মেনে হবিগঞ্জের মহাসড়কে অবাধেই চলছে সিএনজি অটোরিকশা সহ অসংখ্য অবৈধ যানবাহন। ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা, স্বজন হারাচ্ছেন অনেকে। তাই এসব হালকা যান চলাচল বন্ধের দাবি জানিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বিভিন্ন অংশে এভাবেই অবাধে চলাচল করছে সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক, টমটম সহ বিভিন্ন হালকা যানবাহন। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে চলা এসব হালকা যানের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, হতাহত হচ্ছেন অনেকে।
গাড়ি চালকদের অভিযোগ দীর্ঘদিন ধরে হালকা যান চলাচল বন্ধের দাবি জানালেও কোনো কাজ হচ্ছে না। তাই আইন বাস্তবায়নে প্রশাসনের কঠোর নজরদারির দাবি পরিবহন মালিক ও শ্রমিকদের। এলাকার যত অ্যাক্সিডেন্ট হইতেছে এগুলা সিএনজির দুর্বলতার কারণে, লাইন কন্ট্রোল না করার কারণে এগুলা দুর্ঘটনা ঘটতেছে। সিগন্যাল দেয় না, কোনো কিছুই না, তার কারণে আমরা গাড়ি হঠাৎ করে ব্রেক করতে পারি না, অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়। হবিগঞ্জের ফিডার রোডগুলোতেও আমাদের রেজিস্ট্রেশনবিহীন অনেক সিএনজি, টমটম, নসিমন, করিমন এইগুলা চলাচল করছে, যার কোনো রাজস্ব না দিয়ে, সরকারকে কোনো রাজস্ব না দিয়ে তারা অবাধে চলাচল করছে। তবে অবৈধ যানবাহন চালকদের দাবি পেটের দায়ে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে চলতে হয় তাদের। এই রুটে আমরা গাড়ি চালাইতে আমাদের অনেক ভয় হয়, সরকারের বাধা, এরপরও আমরা পেটের দায় এই রুটে গাড়ি চালাইতে হয়। কষ্ট করে চলার অবস্থা রাস্তা হইয়া দিন আমরা শান্তি করতে পারি না, তো হইয়া দিন আমরা চলবো আমনে। অবশ্য প্রশাসনের দাবি মহাসড়কে হালকা যান চলাচল বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ যানবাহন আমরা আস্তে আস্তে বন্ধ করে দিব। তারই অংশ হিসাবে জেলা পুলিশ আমাদের সহযোগিতায়, বিআরটি এর সহযোগিতায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে ওনাদের যে আলটিমেটাম, মোটর মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের যে আলটিমেটাম, সেটা আমাদের নজরে আসছে। হবিগঞ্জের মাধবপুর থেকে নবীগঞ্জের সাইদপুর পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার মহাসড়কে চলাচল করছে ১,০০০-এরও বেশি সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন অবৈধ যানবাহন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন, টিকিটের মূল্য ছাড় দেওয়া সহ নানা পদক্ষেপও যাত্রী পাচ্ছে না সরকারি বেসরকারি বিমান সংস্থাগুলো। এতে বড় অঙ্কের লোকসানে তারা। খাত সংশ্লিষ্টরা বলছেন, এখন ব্যবসা করার চেয়ে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। তাই এভিয়েশন ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আন্তর্জাতিক রুটের বিভিন্ন ফ্লাইট, সেই সঙ্গে অভ্যন্তরীণ রুটের যাত্রীর সংখ্যাও নেমে এসেছে 40%। আয় কমে যাওয়ায় বিপুল লোকসানে পড়েছে বিমান সংস্থাগুলো। ব্যবসা টিকিয়ে রাখতে তাই অভ্যন্তরীণ রুটের যাত্রীদের উপর ভরসা করতে হচ্ছে বিমান কোম্পানিগুলোকে। যাত্রীদের আকর্ষণ বাড়াতে টিকিটের মূল্য কমানো সহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, তবু সাড়া মিলছে না বলে জানান তারা। টিকে আছি, টিকে থাকার চেষ্টা করছি, যাত্রীদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি যে আমরা বিমান যাত্রা সেফ। সরকারের দিক থেকে সহযোগিতা কিছু এসছে, বাট নিঃসন্দেহে এটা পর্যাপ্ত না। যাত্রী সংকটে রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্সেরও আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ রয়েছে। লোকসান কমাতে তাই কার্গো ফ্লাইট দিয়েছেন তারা। সেই সঙ্গে অভ্যন্তরীণ রুটেও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট ছাড়া বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। যাত্রী কম হওয়ার কারণে আমরা মাঝে মধ্যেই ফ্লাইট ক্যান্সেল বা করেছি, যেমন সৈয়দপুরে কখনো হয় কখনো হয় না, ক্যালকাটা কখনো হয় কখনো হয় না, আর এমনি সিলেট, চিটাগাং, কক্সবাজার মোটামুটি এগুলো যে একটা স্ট্যান্ডার্ড আছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, করোনার ধকল সহসায় কাটছে না, তাই এই মুহূর্তে শিডিউল ফ্লাইট বন্ধ রাখা হলেও ব্যবসা টিকিয়ে রাখতে চার্টার্ড ফ্লাইট চালু রাখার পরামর্শ দেন তারা। এই সময়টা তাদের একটুখানি ডিফারেন্ট ওয়েতে এগিয়ে যাওয়া উচিত। যাদের ছোট এয়ারক্রাফট আছে তারা পয়েন্ট টু পয়েন্টে যদি তারা চালায়, আমাদের যে বাবেলস এয়ার ট্রান্সপোর্টেশন এগ্রিমেন্ট তারা করতে পারে, এবং এতে করে বিশেষ করে স্বল্পকালীন যে চুক্তিগুলো সেটা তারা করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের মতো এভিয়েশন খাতের জন্য বেল আউট কর্মসূচি হাতে নেওয়া যেতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মায় নাব্যতা সংকটে রাজবাড়ীর জৌকুরা ঘাট দূরে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘোড়ার গাড়িতে বা পায়ে হেঁটে প্রায় 2 কিলোমিটার বালুচর পাড়ি দিয়ে যেতে হচ্ছে ঘাটে। আর ফেরি বন্ধ থাকায় জৌকুরা থেকে পাবনার নাজিরগঞ্জ নৌপথে ট্রলারে ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হচ্ছেন হাজারো যাত্রী। 3 মাস ধরে এই সংকট চলছে, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ঘোড়ার গাড়িতে যাত্রী পরিবহন দেখে মনে হবে বহু বছর আগের কোনো দৃশ্য। কেউ পায়ে হেঁটে, কেউ বা
ঘোড়ার গাড়িতে এভাবেই যাচ্ছেন পদ্মার ঘাটে। এটি রাজবাড়ির জৌকুরা ঘাটে যাওয়ার পথ। নাব্যতা সংকটের কারণে ঘাট সরে গেছে 2 কিলোমিটার দূরে, নেই কোনো সংযোগ সড়ক। তাই ঘাটে পৌঁছানোর জন্য ঘোড়ার গাড়ি একমাত্র বাহন। একমাত্র যাতায়াত ব্যবস্থা হলো ঘোড়ার গাড়ি, যা অত্যন্ত কষ্টদায়ক, এবং তাছাড়া ব্যবস্থা একমাত্র পায়ে হাঁটা। এই পথটা আমি মনে করি যারা কর্তৃপক্ষ আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, এদের অবশ্যই সজাগ দৃষ্টি দেওয়া উচিত। জৌকুরা থেকে পাবনার নাজিরগঞ্জে যাওয়ার এই নৌপথে একসময় ফেরি চললেও নাব্যতা সংকটে 3 মাস ধরে তা বন্ধ। তাই পদ্মা পাড়ি দিতে হচ্ছে ইঞ্জিন চালিত নৌকায়। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা যাত্রীদের। যাওয়া আসা এত কষ্ট, একটা ব্রিজের দরকার এখানে। আর ভাড়াও তো যার যেরকম ইচ্ছে সেরকম নিচ্ছে। এখন মাঝে থাকে একটু ঝাঁকি হয়, সমস্যা হয় আর কি, মনে হয় যে সমস্যা হইতে পারে। কর্তৃপক্ষ বলছে নদীর ঘাট থেকে চরের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না, তবে দ্রুতই বিকল্প উপায়ে ফেরি চালুর চেষ্টা চলছে। নাব্যতা সংকটের কারণে এবং বেশ কিছু ডুবোচর বেশি ওঠার কারণে আমাদের যে ফেরি চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। জৌকুরা প্রান্তে যে আমাদের ফেরিঘাটটি, এটি প্রায় আমাদের সড়ক থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সরে গেছে এবং আমরা চেষ্টা করতেছি যে নতুন একটি জায়গায় ঘাট স্থাপন করতে। সহজ যোগাযোগের জন্য রাজবাড়ির জৌকুরা ও পাবনার নাজিরগঞ্জের এই নৌপথটি ব্যবহার করেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্বাভাবিক চলাচলে অক্ষম মানুষের মুখে হাসি ফোটাচ্ছে রাঙামাটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। এখান থেকে সেবা নিয়ে স্বস্তির জীবনে ফিরে যাচ্ছেন অনেকে। তবে প্রচার না থাকায় এই সেবার খবর পৌঁছাচ্ছে না বেশিরভাগ অসুস্থ মানুষের কাছে। ব্রেইন স্ট্রোক, প্যারালাইসিস কিংবা দুর্ঘটনার কারণে অনেকের হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ অচল হয়ে পড়ে। তীব্র কষ্ট আর নানা প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকতে হয় তাদের। যন্ত্রণা আর পরনির্ভরশীলতার কারণে হীনমন্যতায় ভুগতে থাকেন অনেকেই। এসব রোগী নিয়ে কাজ করছে রাঙামাটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। পেশাদারিত্ব আর যত্ন নিয়ে সেবা করে যাচ্ছেন এখানকার কর্মীরা। তাদের সেবায় অনেকেই ফিরে যাচ্ছেন সুস্থ জীবনে। আমাকে বিছানা থেকে 2 জনে ধরে উঠাইতে হইতো বসতে গেলে, তবে আস্তে আস্তে একা একা হাত লড়াইতে পারছি, সবকিছু করতে পারছি যখন এখানে আসার পর। আগে তো দাঁড়াইতে পারতো না বা এটাও চালাইতে পারতো না, ধরে ধরে চালাতে হতো। এখন মানে আগের থেকে চালাইতে পারে ও, আর এটা তো আপনারাই দেখতেছেন। ফিজিওথেরাপি দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ কার্যকর করা, স্পিচ থেরাপি দিয়ে কথা বলতে সাহায্য করা, মনোবল বাড়াতে কাউন্সেলিং ছাড়াও নানা উপকরণ দেওয়া হয় বিনামূল্যে। এখানে কিন্তু সব আধুনিক যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত এবং এখানে রয়েছে একদল দক্ষ টিম যারা সার্ভিস দিয়ে থাকেন। ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট, ফিজিওথেরাপি সহকারী আছে এখানে আছে টেকনিশিয়ান, সবাই মিলে এখানে দক্ষ জনবলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কেন্দ্রটি শুধু জেলা শহরে সীমাবদ্ধ না রেখে উপজেলাতেও চালুর দাবি স্থানীয়দের। উপজেলা লেভেলে আমাদের অফিস হয়, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র যদি প্রতিস্থাপন করা হয় তখন দেখা যাবে যে জেলায় থাকলে যে কস্টিংটা হয় আর ওইখানে সার্ভিস নিলে কস্টিংটা অনেক কমে যাবে। এটা ডাইরেক্ট উপকৃত হবে আমাদের প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীদের ঝুঁকিতে থাকা যারা ব্যক্তি। রাজস্ব খাতের আওতায় না আসায় এখনও অনিশ্চয়তায় থাকেন সেবা কেন্দ্রটির কর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারি গাড়িতে মাদক বহনের অভিযোগে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান সহ 2 জনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। শুক্রবার রাত 9টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজের টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ থেকে সরকারি গাড়িতে ফেনসিডিল বহন করেছেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজের টোল প্লাজার সামনে তার গাড়ি আটকে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তার পাশে সিটে থাকা সাজিদ নামের আরেক ব্যক্তির পায়ের নিচ থেকে 65 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের 2 জনকে আটক করা হয়। তাদের চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সারা দেশে শীত জাঁকিয়ে বসার সাথে সাথে বাড়ছে করোনা সংক্রমণও। তবে রাজধানীতে প্রশাসনের নানা কার্যক্রমের পরেও অনেক মানুষের মাঝেই দেখা যাচ্ছে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানে অনীহা। রাজধানী মহাখালী পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, শীতের সাথে সাথে করোনার প্রকোপও বাড়ছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কতটুকু দেখছেন আপনি? আমরা আসলে এখন মহাখালী বাস টার্মিনাল রয়েছে, এখান থেকে ঢাকা ময়মনসিংহ সহ ঢাকা চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন রুটের যাত্রীরা চলাচল করে। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি এখানকার পরিস্থিতির কথা যদি একটু বলি, এখানকার পরিবহন কর্মী থেকে শুরু করে যারা যাত্রী রয়েছেন তাদের কেউ কেউ মাস্ক পরেছেন, কেউ কেউ মাস্ক পরেনি, অর্থাৎ একটা অনীহা আমরা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একজন পরিবহন কর্মীকে আমরা দেখাচ্ছি যে তিনি আসলে বিভিন্ন যাত্রীদের ডেকে ডেকে তুলছেন, কিন্তু তার মুখে মাস্ক নেই। এখানে যদিও এই বিষয়গুলো নিয়ে বর্বর বাস মালিক পরিবহন সমিতি তারা বারবার বলেছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে সম্পূর্ণভাবে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে তারা আসলে পরিবহন চলাচল করবেন, বিশেষ করে বাস চালাবেন। এছাড়াও যে বেশ কিছু নির্দেশনা দেওয়া ছিল করোনা রোধে, অর্থাৎ করোনা সংক্রমণ রোধে, বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজার সহ যাত্রী দাঁড়িয়ে না নেওয়া বা একজনের গায়ে লেগে আর একজন যাত্রী যাতে না যায়, বিশেষ করে এছাড়া যাত্রীদের প্রত্যেকের যেন মাস্ক নিশ্চিত করার পর তাদেরকে গাড়িতে উঠতে দেওয়া হয়, সে বিষয়ে আসলে মহাখালী বাস টার্মিনালে আমরা একটু ভিন্ন পরিস্থিতি দেখতে পেয়েছি। এখানকার পরিবহন শ্রমিকদের মধ্যেও যেরকম আসলে মাস্ক পরার ব্যাপারে অনীহা দেখতে পেয়েছি, আবার যারা যাত্রী বিশেষ করে বিভিন্ন দূরপাল্লার রুটে যে সমস্ত যাত্রীরা যাবেন তাদের মধ্যেও আসলে আমরা এক ধরনের অজুহাত দেখতে পেয়েছি। আমরা একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কেন মাস্ক পরেননি, তিনি বলেছেন ভুলে রেখে এসেছেন। আবার কেউ কেউ বলেছেন যে তার কাছে আছে। আবার আমরা এরকমও দেখেছি বাচ্চাদের নিয়ে আসলে পরিবারের লোকজন দূরে কোথাও যাচ্ছেন এবং তাদের শীতবস্ত্রটি গায়ে থাকলেও এই শীতের মধ্যে তারা আসলে কিন্তু মাস্ক পরিধান করেনি। কেন আসলে পরছেন না, কেন পরিধান করেননি সে বিষয় নিয়ে আসলে সংশ্লিষ্টরা যারা পড়ছেন না তারা আসলে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি, নানান অজুহাত দিচ্ছেন। আপনি জানেন যে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে, বিশেষ করে শপিং মল থেকে শুরু করে বাস স্টেশন, রেল স্টেশন, সুপার শপগুলোতে আসলে ভিন্ন ভিন্ন সময় মাস্কের পরানোর জন্য আসলে অভিযান, ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়ে থাকে। যদিও সেরকম টিমের সাথে আমরা কথা বলেছি, তারা আরও ঘণ্টাখানেক পরে, যেহেতু আজকে শনিবার সরকারি ছুটির দিন, ঘণ্টাখানেক পরে হয়তো তারা এই অভিযানে নামবেন। কিন্তু প্রত্যেকের একটা কথা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, তাদের বক্তব্যটা হচ্ছে যে সরকার জোর করে চাইলেও আসলে এটি পড়ানো সম্ভব না, যদি তা কারোর মধ্যে আসলে ব্যক্তিগত সচেতনতাকে উপর তারা বেশি জোর দিয়েছেন। এখন কেউ যদি আসলে মাস্ক না পড়েন সেক্ষেত্রে হয়তো কিছুটা অংশ বা কিছু মানুষের উপর আইন কার্যকর করা যায়, কিন্তু এত বেশি মানুষ ঢাকার শহরে আপনি জানেন সবার উপরে আসলে ব্যক্তিগত সচেতন না হলে সত্যিকার অর্থে এই মাস্ক যে এবং সংক্রমণ রোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। রাজধানী মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। বিশ্বে একদিনে করোনায় 12,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 7 লাখের বেশি, যার মধ্যে সবচেয়ে বেশি 2,43,000-এর বেশি রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুতেও এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় দেশটিতে 2,700-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 3,20,000 ছাড়িয়েছে। এদিকে ব্রাজিলকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জার্মানিতে। প্রাণ গেছে 838 জনের, যা এ যাবৎকালে দেশটির সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 26,000 ছাড়ালো। ব্রাজিলে শুক্রবার মৃত্যু হয়েছে 811 জনের। ভাইরাস মিলেছে 52,000-এরও বেশি মানুষের দেহে। এছাড়াও ইটালিতে 674, রাশিয়ায় 611 জনের মৃত্যু হয়েছে। এশিয়া দেশ ভারতে একদিনে প্রাণ গেছে 342 জনের। দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,45,000। এ অবস্থায় 30 কোটি মানুষকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা করেছে দেশটির সরকার। বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 16,80,000-এর বেশি মানুষের। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে জরুরি প্রয়োগের অনুমোদন পেল মডার্না টিকা। বৃহস্পতিবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের 20 সদস্যের একটি উপদেষ্টা দল ভ্যাকসিনের অনুমোদনের পক্ষে ভোট দিলে এই ঘোষণা দেওয়া হয়। সংস্থাটি জানায় প্রতিষ্ঠানটির সাথে 20 কোটি ডোজের চুক্তি হয়েছে, যার মধ্যে 60 লাখ ডোজ 24 ঘন্টার মধ্যে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে। এর আগে মঙ্গলবার এই টিকা 94 ভাগ কার্যকর এবং নিরাপদ বলে 54 পৃষ্ঠার একটি নথি প্রকাশ করে FDA। এদিকে স্থানীয় সময় শুক্রবার ফাইজার বায়োএনটেকের টিকা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ সময় করোনা টিকাকে নিরাপদ ও কার্যকর বলে মন্তব্য করেন তিনি। পেন্সের পাশাপাশি টিকা নেন তার স্ত্রী ও সার্জন জেনারেল জেরেমি অ্যাডামসও। এই টিকা গ্রহণ কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। নাগরিকদের মাঝে ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে আস্থা তৈরির লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। এদিকে দরিদ্র দেশগুলোর জন্য 200 কোটি ডোজ ভ্যাকসিনের নিশ্চয়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব।
করোনা মহামারীর মধ্যে তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। এ পর্যন্ত 3 ফিট তুষারের নিচে চাপা পড়েছে অনেক এলাকা। এই সংখ্যা 4 ফিট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ। প্রাণ গেছে 4 জনের। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার মানুষ। বছরের প্রথম তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। করোনা মহামারীর মধ্যে বাড়তি ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগ। নিউ ইয়র্কের আশেপাশের অনেক এলাকা ঢেকে গেছে 3 ফিট বরফে। চাপা পড়েছে সড়কে থাকা অসংখ্য গাড়ি। বরফ পরিষ্কার করে বাড়িতে ঢুকতে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগছে বাসিন্দাদের। আমি ওয়াটারভিট এলাকায় 40 বছর ধরে বাস করছি। এর আগে এমন ভয়াবহ তুষারপাত দেখিনি। আমি ফ্লোরিডায় চলে যাওয়ার চিন্তা করছি। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে নিউ ইয়র্কের গভর্নর। এরই মধ্যে 18টি কাউন্টিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এরই মধ্যে 4 ফিট বরফে চাপা পড়েছে ভারমন্ট রাজ্যের অনেক এলাকা। তুষারপাতে বিপর্যস্ত পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, মাইন সহ অনেক রাজ্য। বৈরী আবহাওয়ার কারণে ঘটেছে কয়েকশো দুর্ঘটনা। গত 2 দিন রেকর্ড পরিমাণ 40 ইঞ্চি তুষারপাতের তথ্য জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ। এর আগে 2017 সালের মার্চে সর্বোচ্চ 35.3 ইঞ্চি তুষারপাত হয়েছিল। শীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এমনিতেই বেড়েছে যুক্তরাষ্ট্রে। প্রতিদিন হচ্ছে শনাক্ত ও প্রাণহানির রেকর্ড। এর মধ্যে এই তুষার ঝড় ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচিও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপে টুর্নামেন্ট জুড়ে অভিজ্ঞতার সঙ্গে তরুণরাও ছিলেন সমান তালে উজ্জ্বল। তার স্বীকৃতিও মিলেছে। দুর্দান্ত বোলিং করে ম্যান অব দ্য টুর্নামেন্ট মুস্তাফিজ, 22 উইকেট শিকারে আসর সেরা বোলার দ্য ফিজ। 393 রান করে সেরা ব্যাটসম্যান লিটন দাস। সেরা পারফর্মারদের প্রায় $1.5 কোটি টাকার পুরস্কার দিয়েছে বিসিবি। চ্যাম্পিয়ন হয়েছে জেমকন খুলনা, কিন্তু আসর জুড়ে চোখ জুড়ানো পারফরম্যান্স করে গেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। সেরাদের কাতারে চট্টগ্রামের ক্রিকেটাররা। তার স্বীকৃতিও মিলেছে। ম্যান অব দ্য টুর্নামেন্ট আর আসরের সেরা বলারের পুরস্কার জিতেছেন মুস্তাফিজ। এই 2 স্বীকৃতিতে একাই জিতে নিয়েছেন 5 লাখ টাকা। পারফরমেন্সটাও যে নজর কাড়া। টুর্নামেন্টে 22 উইকেট শিকার ফিজের। করোনার জন্য গ্যাপটা হওয়ার পরে চেষ্টা করছি যে আরো কি করলে আমি ফিট থাকবো। আমি কিছু জিমের কাজ, রানিং সবকিছু চেষ্টা করছি যে করার, বোলিং এখন ভালো যাচ্ছে। সেরা ব্যাটসম্যানও চট্টগ্রামের। আসরের সর্বোচ্চ 393 রান লিটন দাসের। প্রায় সব ম্যাচেই দলকে এনে দিয়েছেন ভালো শুরু। বঙ্গবন্ধু টি-20তে অবিশ্বাস্য গড়ে রান করেছেন লিটন। টুর্নামেন্টে টাইগার ব্যাটসম্যানের গড় 49.12 আর স্ট্রাইক রেট 120 ছুঁই। সেরা ব্যাটসম্যান আর সেরা বলার দুজনেই পেয়েছেন 2 লাখ টাকা পুরস্কার। বিশেষ পারফরমেন্সে 1 লাখ টাকার পুরস্কার জিতে নিয়েছেন আরও 4 তরুণ। দ্রুততম সেঞ্চুরির স্বীকৃতি পেয়েছেন পারভেজ ইমন। আর 251 সেঞ্চুরিতে নাজমুল শান্তও আছেন এই লিস্টে। বাকি দুজনের একজন ঢাকার স্পিনার রবিউল ইসলাম রবি। 8 ম্যাচে তার শিকার 13 উইকেট। আর দুর্দান্ত বোলিংয়ে 14 উইকেট নিয়ে তরুণ পেসার শরীফুলও পুরস্কৃত হন। যে আরাধ্য শিরোপার জন্য লড়াই, সেই শিরোপা উঠেছে মাহমুদুল্লাহর হাতে। ফাইনালে দারুণ ক্যাপ্টেন্স নকে ট্রফি নিজেদের করে নেন দ্য সাইলেন্ট কিলার। তার 48 বলে 70 রানের ইনিংসই খুলনাকে জয়ের ভিত গড়ে দেয়। ম্যান অব দ্য ফাইনালের 1 লাখ টাকার অর্থ পুরস্কার তাই রিয়াদের হাতেই উঠেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রাখতে পেরে ভালো লাগছে। মাশরাফি ভাইয়ের অন্তর্ভুক্তি আমাদের অনুপ্রাণিত করেছে। দলের প্রত্যেক সদস্য সেরাটা উজাড় করে দিয়েছে। এজন্যই চ্যাম্পিয়ন হতে পেরেছি। এছাড়া বিজয়ী দলের প্রত্যেক ক্রিকেটারকে 1.5 লাখ টাকা আর রানার্স আপ দলের প্রত্যেক সদস্যকে দেওয়া হয়েছে 75,000 টাকার অর্থ পুরস্কার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপের সফল আয়োজনে আত্মবিশ্বাসী বিসিবি। প্রতি বছর নিয়মিত এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা। উইন্ডি সিরিজের আগে ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা সভাপতি নাজমুল হাসান পাপনের। পরিকল্পনায় আছে ডিপিএল, বিসিএল এর মতো ঘরোয়া টুর্নামেন্টও। সবকিছু নির্ভর করবে কোভিড-19 পরিস্থিতির উপর। মহামারীর চোখ রাঙ্গানি সামলে ক্রিকেট ফিরেছে ঘরে। ফাইনালের রোমাঞ্চ শেষে ফেরার পথে উল্লাস খুলনা সমর্থকদের। বাকিদেরও আনন্দ অনেকগুলো প্রাপ্তি যোগে। হোম অফ ক্রিকেটের ভাঙ্গা হাটে খুশির রেশ তারুণ্যের আবাহনে। ডুবে যাওয়ার আগে চতুর্থীর চাঁদ দিল নতুন শুরুর বার্তা।
দুটো টুর্নামেন্টের আয়োজন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের অধিকার। উইন্ডিজ সিরিজের আগে যত দ্রুত সম্ভব ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। পরিস্থিতির ওপর নির্ভর করবে দর্শকদের প্রবেশাধিকার। আলোচনায় আছে স্থগিত হয়ে যাওয়া লঙ্কা সিরিজও। বিপিএল এর চেয়ে আমার কাছে এই টুর্নামেন্টটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। এটার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এতগুলো লোকাল প্লেয়ার সুযোগ পাওয়া এবং এতগুলো ছেলেকে দেখার সুযোগ কিন্তু আমাদের অন্যান্য বছর হয় না, যেটা আমরা এই বছর আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভাবনা আছে ঘরোয়া ক্রিকেট নিয়ে। ডিপিএল বিসিএল এর ভাগ্য এখন নির্ভর করছে কোভিড-19 ভ্যাকসিনের প্রাপ্যতার উপর। বাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের এখানে ভ্যাকসিন চলে আসা উচিত। আমরা যদি ভ্যাকসিনেট করে ফেলতে পারি সব প্লেয়ারদেরকে এবং আমাদের স্টাফদেরকে, তাহলে তো এটা খুব সহজ হয়ে যাবে। ভাবনা আছে মেয়াদ শেষ হতে যাওয়া নির্বাচক প্যানেল নিয়েও, তবে এই ইস্যুতে তাড়াহুড়োর ইচ্ছে নেই বোর্ডের। মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতার পর শহীদুল ইসলামের তারুণ্য, দুয়ের শক্তিতেই শ্রেষ্ঠত্ব জেমকন খুলনার। বঙ্গবন্ধু টি-20 কাপের প্রাপ্তি এটাই। ছন্দে ফিরেছেন সিনিয়ররা, আর জুনিয়ররা দিচ্ছেন আত্মপ্রকাশের ইঙ্গিত। সে আত্মবিশ্বাস সাথে নিয়েই অপেক্ষা এখন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিন জমেছে ব্যাটে বলে লড়াই, যেখানে এগিয়ে ভারত। রবিচন্দ্রন অশ্বিনের বোলিং তোপে প্রথম ইনিংসে 191 রানে অল আউট অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে দিন শেষে ভারতের সংগ্রহ 1 উইকেটে 9 রান। 6 উইকেটে 233 রানে দিন শুরু করা ভারত টিকতে পারেনি বেশিক্ষণ। স্টার্ক কামিন্সের নৈপুণ্যে 11 রান যোগ করতে গিয়ে অল আউট হয় সফরকারীরা। জবাবে ব্যর্থ অজি ওপেনার ওয়েড ও বার্নস, দুজনই ফিরেছেন 8 রানে। লাবুসান ধরে খেলার ইঙ্গিত দিয়ে ফিরেছেন 40-এর কোটায়। অশ্বিনের ঘূর্ণিতে ফিরেছেন স্মিথ, হেড ও গ্রিন, তবে একা লড়াই করেছেন টিম পেইন। অজি অধিনায়ক 73 রানে অপরাজিত থাকলেও হতাশ করেছেন বাকিরা। সুপার স্যাটারডেতে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় ইউরোপিয়ান সব জায়ান্টস। সন্ধ্যা 6:30টায় ইপিএলে শীর্ষস্থান ধরে রাখতে ক্রিস্টাল প্যালেসের মাঠে নামবে লিভারপুল। রাত 9টায় সাউথহ্যাম্পটনের চ্যালেঞ্জ নেবে ম্যান সিটি। এর 2 ঘন্টা পর এভারটনের অতিথি আর্সেনাল। এদিকে লা লিগায় সন্ধ্যা 7টায় অ্যাথলেটিকো মাদ্রিদ লড়বে এলচের বিপক্ষে। আর ছন্দ ধরে রাখতে বার্সেলোনার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। টটেনহ্যাম বধে দখলে শীর্ষস্থান, এবার অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ লিভারপুলের। সবশেষ 5 ম্যাচ অপরাজেয় অলরেডস ছন্দ ধরে রাখতে চায় ক্রিস্টাল প্যালেসের মাঠে। অনুশীলনে ফিরেছেন থিয়াগো আলকান্তারা। পারফরম্যান্সের ধারাবাহিক ক্লপের ফেবুলাস ট্রাইডেন্স, সালা, মানে, ফিরমিনো, সাথে পরিসংখ্যান অনুপ্রেরণা সবশেষ 5 দেখায় শতভাগ জয় ক্লপের দলের। ছন্দে ফেরার লড়াই আরেক ইংলিশ জায়ান্ট ম্যান সিটির। সবশেষ ম্যানচেস্টার ডার্বি ও ওয়েস্ট ব্রম ম্যাচে জয়হীন সিটিজেনরা। সাউথহ্যাম্পটন বধে আত্মবিশ্বাস ফেরাতে চায় গার্দিওলার দল। ইনফর্ম জন স্টোনসের অন্তর্ভুক্তিতে বাড়বে আক্রমণের ধার। সাথে ফেরার অপেক্ষায় আছেন কাইল ওয়াকার, ফার্নান্দিনিও, রিয়াদ মাহরেজ। লা লিগা জমিয়ে তুলেছে বার্সেলোনা। পিছিয়ে থেকেও সোসিয়েদাদের বিপক্ষে জয় পেয়েছে লড়াকু মানসিকতায়। টানা 3 জয়ের খোঁজে এবার মেসি অ্যান্ড কোংয়ের পরীক্ষা ধুঁকতে থাকা ভ্যালেন্সিয়া। মোমেন্টাম ধরে রাখতে উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ রোনাল্ড কোম্যান। হেড টু হেডে অস্বস্তি বার্সার, সবশেষ 5 দেখায় জয় মাত্র 1টিতে। পয়েন্ট টেবিলে সমান আতলেতিকো, সোসিয়েদাদ, রিয়াল। গোল ব্যবধান আলাদা করেছে আতলেতিকে। এলচের বিপক্ষে মাদ্রিদ ডার্বির লজ্জা ভুলতে চায় সিমিওনির দল, সাথে মজবুত করতে চায় শীর্ষস্থান। চোটের কারণে সাইড বেঞ্চে থাকছেন হোসে গিমিনেস, দিয়াগো কস্তা। ফ্রন্টলাইনে সিমিওনির আস্থা লুইস সুয়ারেজ ও জোয়াও ফেলিক্স। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অপেশাদারিত্ব থেকে বের হতে পারছে না ঘরোয়া ক্লাবগুলো। মুক্তিযোদ্ধাকে নিয়ে শঙ্কা কেটে গেলেও দেশের পেশাদার ফুটবল লিগ থেকে ছিটকে যেতে বসেছে ব্রাদার্স ইউনিয়ন। ফুটবলের নতুন মৌসুম শুরু 22 ডিসেম্বর। অনুশীলন তো অনেক দূরের বিষয়, এখনও কোচই নিয়োগ দিতে পারেনি তারা। অভিযোগ আছে বেতন নিয়ে ফুটবলারদের সাথে সমঝোতায় পৌঁছাতে পারছে না ঐতিহ্যবাহী ক্লাবটি। দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমি শুধু এটুকু বলবো যে আমরা চেষ্টা করব সব দলকে নিয়েই যাতে আমরা আমাদের এই নতুন ফুটবল মৌসুম কোভিড-19 যাত্রা শুরু করতে পারি। দলবদল নিয়ে বিলম্ব হলেও আসন্ন ফুটবল মৌসুমে ব্রাদার্সের অংশগ্রহণে যে কোনো বাধা নেই সেটা স্পষ্ট। তবে প্রশ্ন, লিগে অংশগ্রহণে ব্রাদার্স কি তৈরি? কেমন চলছে ফুটবলারদের প্রস্তুতি?
ক্যাসিনো কাণ্ডের পর থেকেই বেহাল অবস্থা গোপীবাগের ক্লাবটির। অভ্যন্তরীণ কোন্দল, চরম আর্থিক সংকটে ফুটবলারদের বেতন দিতে পারছে না। কর্তাদের সাথে সমঝোতা না হওয়ায় এরই মধ্যে ক্লাব ছেড়েছেন অনেকে। প্লেয়ারদের তো ইচ্ছা ছিল সবাই খেলার জন্য আসছিল, 15 তারিখ লাস্ট ডেট ছিল দল বদলীয়, আমাদের সব প্লেয়াররা আসছিল, তো প্লেয়াররা আশানুরূপ কোনো সিদ্ধান্ত পায়নি, এই জন্য যে যার মতো করে চলে গেছে। খুব আনন্দের সাথেই আসছিলাম, কিন্তু আসার পরে বড় ভাইদের যে হতাশা আর এই বড় ভাইদের চাওয়া পাওয়া কোনো কিছুই হচ্ছে না, কোনো সিদ্ধান্তই পায় না, তো এই জন্য আমারও ভালো লাগে না। এই জন্য ৭৪-এর দ্বিতীয় বিভাগ দিয়ে ব্রাদার্স ইউনিয়নের পথ চলা শুরু। ৮১-তে দেশের একমাত্র দল হিসাবে জেতেন আগা খান গোল্ড কাপের শিরোপা। সময়ের পরিক্রমায় অক্সিজেন মাস্ক লাগিয়ে জীবন বাঁচানোর লড়াই ব্রাদার্সের। স্পন্সর সংকটে কর্তাদের দ্বারস্থ ফুটবল কর্তারা। অনেক সময় অনেক টিমকে দেখা গেছে একটু ফাইন্যান্সিয়াল সাইডে প্রবলেম পড়ে যায়, পরে এটা মেকআপ করে পরে হয়তো এই সময়টা কেটে যায়, দুদিনটা চলে যায়। এটা হয়তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা এটা কাটিয়ে উঠবো, কাটিয়ে এটে এটা আমরা স্বাভাবিক বিষে চলে আসবো। ফেডারেশন কাপে ব্রাদার্সের প্রথম ম্যাচ বুধবার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের ফুটবলে অর্থের অভাব নেই, কিন্তু অভাব পরিকল্পনার। অভিভাবক সংস্থা বাফুফে প্রায়শই জিম্মি হয় ক্লাবগুলোর কাছে। বিদেশি কোচ ফুটবলারের ছড়াছড়ি থাকলেও তাদের মাধ্যমে দেশের ফুটবলের খুব বেশি উন্নতি হচ্ছে না। সাবেক জাতীয় ফুটবলাররা বলছেন ক্লাবগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। পেশাদার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন দায় নিয়ে বলছেন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার সুযোগ পান না তারা। ক্লাবগুলোকে বয়সভিত্তিক দলের ব্যাপারে আলাদা গুরুত্ব দিতে হবে। ঘরোয়া ফুটবলে বিদেশিরাই সফল, সেরা স্কোরার, সেরা ফুটবলার সবই ওদের দখলে মৌসুমের পর মৌসুম। এখন ডাগআউটেও বিদেশি কোচের আধিপত্য। শিরোপা পেতে ক্লাবগুলোর প্রথম পছন্দ ইউরোপ, লাতিন আমেরিকার কোচ। আসছে মৌসুমেও বেশিরভাগ ক্লাবের দায়িত্বে বিদেশিরা। শীর্ষ পর্যায়ের 13 ক্লাবের 8টির কোচ বিদেশি। ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন, পর্তুগালের কোচ যেমন আছেন, তেমনি ভারত, শ্রীলঙ্কা, এমনকি মালয়েশিয়া থেকেও কোচ আনা হয়েছে। গেল এক দশকে এই সংখ্যা কেবলই বাড়ছে, কিন্তু ফুটবলারদের মানোন্নয়ন কতটা হচ্ছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সাবেকদের অভিযোগ, কেবল শিরোপা পেতেই ক্লাবগুলোর চাহিদায় বিদেশিরা। দেশের ফুটবলের অবস্থা পরিবর্তনে আগ্রহ নেই তাদের। ক্লাবগুলি কি চায়? তারা একটা ট্রফি চায়। সেই কাজের জন্য কিন্তু বিদেশি শুধু কোচ না, কিন্তু টোটাল স্টাফই এখন বিদেশি হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের লোকাল ফুটবলের জন্য কিন্তু কোনো ডেভেলপ হবে না। লোকাল ফুটবলের জন্য যদি ডেভেলপমেন্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ভালো ভালো লোকাল কোচ আছে, তাদের কিন্তু ইনভলভমেন্সি থাকতে হবে। ক্লাবগুলি পর্যায়ে হয়তোবা তারা সাফল্য পাচ্ছে, কিন্তু জাতীয় দলের কিন্তু সেরকমভাবে আমরা সাফল্য দেখছি না। তো শুধু কোচ আনলে যে পরিবর্তন হবে এটা আমি বিশ্বাস করি না। অবকাঠামোর দিক পরিবর্তন করতে হবে, মানসিকতা পরিবর্তন করতে হবে, তৃণমূলে যেতে হবে। দায়িত্ব পাওয়া কোচরা অবশ্য বলছেন স্বল্প সময়ের মধ্যে ফুটবলারদের আমূল পরিবর্তন সম্ভব নয়। ক্লাবগুলোর বয়সভিত্তিক পর্যায়ের দল গড়ে সেখানে দীর্ঘমেয়াদে বিদেশি কোচ আনলে পরিবর্তন আসবে। আমরা যে সময়টায় কাজ করি তখন শুধু মৌসুম নিয়েই ভাবতে হয়। ফুটবলার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার সুযোগ খুবই কম। ক্লাবগুলোকে যুবদল গঠন করতে হবে, সেখানে দেশি বিদেশি কোচ থাকবেন। লাইসেন্সপ্রাপ্ত কোচরাই ছোট বয়স থেকেই ফুটবলারদের তৈরি করবেন, তাহলেই একটা সময় পরিবর্তন চোখে পড়বে। দেশের অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটু, শফিকুল ইসলাম মানিকদের উপর এখনও আস্থা রেখেছে কয়েকটি ক্লাব। ফেডারেশনও উদ্যোগ নিয়েছে নতুন কোচ তৈরিতে। নিয়মিত এএফসির কোচিং কোর্সে অংশ নিচ্ছেন সাবেক ফুটবলাররা। এই কোচদেরকে যে কোচগুলো আসছে প্রায় সংখ্যায় অনেক, এই কোচরা যে কোচিং লাইসেন্সটা করছে, এই লাইসেন্সটা কতটুকু আমরা কাজে লাগাতে পারছি। তো আমার কথা হচ্ছে যে এখানে আমরা আমার এক্সাম্পলই দিই, আমি 2 লাইসেন্স করছি, তো আমি আমার মতো কয়জন এরকম প্রফেশনাল ক্লাবের সাথে ইনভলভ আছে, এটা একটা ইম্পর্টেন্ট দিক। ফুটবল সংশ্লিষ্টরা মনে করছেন সাবেক তারকা ফুটবলাররা লাইসেন্স অর্জন করে কোচিং পেশায় আসলে ক্লাবগুলোর বিদেশি নির্ভরতা অনেকটাই কমবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।